সুপ্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যদিও জীবন ও জীবিকার প্রয়োজনে তোমাদের অনেককেই ঘরের বাইরে বের হতে হচ্ছে, আমি আশা করব তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং অন্যদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করছো। এই আশা নিয়েই আমি লোনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, আজ আমার অনলাইনে ক্লাস শুরু করছি। তোমরা জানো আমি তোমাদের মেডিকেল এন্টোমোলজি অ্যান্ড ভেটেরিনারি এন্টোমোলজি বিষয়টি পড়িয়ে থাকি। এটার কোর্স কোড হচ্ছে 313133। আজ আমরা লাইফ হিস্ট্রি অফ সিসি ফ্লাই পড়ব। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সিসি ফ্লাই পড়েছিলাম, মনে আছে? বলো তো সিসি ফ্লাইয়ের বৈজ্ঞানিক নাম কি? হ্যাঁ, সিসি ফ্লাইয়ের বৈজ্ঞানিক নাম গ্লসিনা। সিস্টেমেটিক পজিশন বলতে পারবে? সিস্টেমেটিক পজিশনে এটা হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, অর্ডার ডিপটেরা, ফ্যামিলি গ্লসিনিডি, জেনাস গ্লসিনা। এই গ্লসিনা শব্দটা কোথা থেকে এসেছে বলো তো? এই যে আমি কার্সারটা যেখানে রেখেছি এটা হচ্ছে ওদের প্রোবোসিস। এই প্রোবোসিসটা একদম প্রমিনেন্ট প্রোবোসিস এখানে দেখা যায়, সেজন্য এই গ্লসিনা নামকরণ করা হয়েছে। এছাড়াও এদেরকে টিকটিক ফ্লাইজও বলা হয়ে থাকে। এদের শুধুমাত্র ট্রপিক্যাল আফ্রিকা অঞ্চলে দেখা যায় এবং এরা একটি ট্রাইপ্যানোসোমিয়াসিস বা স্লিপিং সিকনেস নামক একটি মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে, যেটা মানুষ এবং গবাদি পশুকে আক্রমণ করে থাকে এবং এটা একটি প্রোটোজোয়ান পরজীবী ঘটিত রোগ। এদের বাসস্থানের প্রকৃতি অনুযায়ী সিসি ফ্লাইটাকে 3টি প্রাকৃতিক দলে ভাগ করা যায়, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, প্রথম গ্রুপটা কি? একটি হচ্ছে সাভানান গ্রুপ। সাভানান গ্রুপের একটি প্রাণীর নাম বলো তো? সাভানান গ্রুপে যেমন গ্লসিনা মরসিটান্স। দ্বিতীয় যে গ্রুপটা সেটা হচ্ছে রিভারাইন গ্রুপ। এটার যে উদাহরণ সেটা কি হবে? গ্লসিনা পালপালিস। এবং তৃতীয়টা হচ্ছে ফরেস্ট গ্রুপ, এটা হচ্ছে গ্লসিনা ফুসকা। এটা আমাদের বিস্তৃতি গেল। এখন আসো আমরা সিসি ফ্লাইয়ের অ্যাট এ গ্লান্স এটা যে সিসি ফ্লাই সেটা আমরা বুঝবো কী করে। এটা যে বাহ্যিক যে বৈশিষ্ট্য, এরা বাদামি বর্ণের, মাঝারি আকৃতির, 6 থেকে 15 মিলিমিটার লম্বা, বলতা আকৃতির বক্স লাইক একটি পতঙ্গ। এদের দুটা বিশেষ আইডেন্টিফাইং ক্যারেক্টার্স আছে, সেটা হচ্ছে একটি হলো অ্যান্টিনাতে যে অ্যারিস্টা, সেই অ্যারিস্টার উপরে একটি বাইল্যাটারালি ব্রাঞ্চড বা দ্বিপার্শ্বীয়ভাবে বিভক্ত সিটি দেখা যায় এবং এটা হচ্ছে এই গ্লসিনার একটি ইউনিক ক্যারেক্টার। এছাড়া ওদের পাখাতে যে বিভিন্ন রকম সেল থাকে, সেখানে যে ডিসকাল সেলটা আছে, সেই ডিসকাল সেলটা মাংস কাটা ছুরির মতো দেখতে, সেজন্য তাকে ক্লিভার সেল বা হ্যাটার সেল বলা হয়ে থাকে। তা আমরা সিসি ফ্লাইয়ের এবং ওদের যে পাখার, ওরা যখন বসে থাকে তখন ওদের পাখাটা দেহের উপর এটা হচ্ছে কাঁচির মতো ক্রসওয়াইজ সমান্তরালে বিস্তৃত থাকে। এগুলো হচ্ছে আমাদের এই সিসি ফ্লাইয়ের শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমরা আজকে পড়ব লাইফ হিস্ট্রি অফ সিসি ফ্লাই। Sissy flies undergoes the standard developmental process of insect which consists of অন্যান্য প্রাণীর মতো অন্যান্য যেসব ইনসেক্টে দেখা যায় লাইফ সাইকেলেও সে নর্মালি যেসব প্রসেস থাকে, যেমন প্রথমে কি হচ্ছে মেল এবং ফিমেল অ্যাডাল্ট হবে, তাদের কী হবে সেখানে স্পার্মাটোজোয়া এবং ওভামটা পরিপক্ক হবে, সেটাকে আমরা বলছি স্পার্মাটোজোয়া অ্যান্ড ওসাইট ফর্মেশন। তারপরে ওভুলেশনটা ঘটবে। ওভুলেশনের পরে যে ফার্টিলাইজেশনটা হবে, ফার্টিলাইজেশনটা কি মনে আছে যে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের স্পার্ম এবং ওভামের নিউক্লিয়াসের ইউনিফিকেশনকে ফার্টিলাইজেশন বলে। তারপরে চলে আসে ফার্টিলাইজেশনের ফলে যেটা
জাইগোট উৎপন্ন হবে। জাইগোটটা বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কি হচ্ছে যেই অপত্যটা হবে সেটা হচ্ছে লার্ভাল স্টেজ, তারপরে পিপল স্টেজ হবে, তারপরে পিপল স্টেজ থেকে ইমার্জেন্স অ্যান্ড ম্যাচুরেশন অফ দ্য অ্যাডাল্ট, এটা পরিপক্ক হবে এবং সেই পিপা থেকে সেটা বের হয়ে আসবে। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক ডেভেলপমেন্টাল প্রসেস। কিন্তু লাইফ হিস্ট্রি অফ সিসি ফ্লাইয়ে কিছু ব্যতিক্রম দেখা যায়, আমরা সেটা পরবর্তী স্লাইডে দেখছি। অল গ্লোসিনা আর এক্সক্লুসিভলি হিমাটোফেগাস, মানে গ্লোসিনার প্রাণী সকলের কী আছে, এরা হচ্ছে আমরা জানি ওরা রক্ত পান করে থাকে, মেল এবং ফিমেল দুইটা প্রাণী ওরা রক্ত ফিমেল থাকে। হিমাটোফেগাস মানে ফিডিং অন ব্লাড। Reproduction is viviparous by adenotropic viviparity. Viviparous মানে কি? Viviparous হচ্ছে an animal that gives birth to the live offspring as opposed to laying egg. Viviparous মানে হচ্ছে যারা বাচ্চা প্রসব করে, এক কথায় তারা ডিম পাড়ার পরিবর্তে বাচ্চা প্রসব করে। মাছি সাধারণত আমরা যখন কমপ্লিট মেটামরফোসিস দেখি তখন দেখা যাচ্ছে এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট। কিন্তু এই আমার গ্লসিনা মাছিতে দেখা যাচ্ছে ওরা ডিম পারে না, ওরা সরাসরি লার্ভা প্রসব করে বা বাচ্চা প্রসব করে থাকে। এখন এই ভিভিপ্যারিটির মধ্যে অনেক রকম আছে। এখানে অ্যাডিনোট্রপিক ভিভিপ্যারিটাকে, অ্যাডিনোট্রপিক ভিভিপ্যারিটি মিনস গ্ল্যান্ড ফিড লাইফ বার্ড, মানে ওরা কোনো গ্ল্যান্ড থেকে খাবার গ্রহণ করে এবং জীবন্ত প্রাণীটা জন্মদান করে থাকে। আচ্ছা, ইন দিস আনইউজুয়াল বার্থিং প্রসেস দ্য এগ, usually one at time, are retained within the female's body, hatched and are nourished through milk gland until the developed larvae are ready to pupate. The larvae are then larviposited and immediately pupate. এই যে এখানে যে বলেছি গ্ল্যান্ড ফিড অ্যান্ড লাইফ বার্ড, ওদের যেটা একটা বিশেষ ধরনের গ্ল্যান্ড থাকে সেটা হচ্ছে মিল্ক গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ড থেকে লার্ভাটা তার পুষ্টি গ্রহণ করে থাকে এবং তারপরে সেটা লার্ভাটা প্রকৃতিতে উন্মুক্ত হয় এবং তারপরে পিউপেশনটা ঘটে থাকে। ইট ইজ ফাউন্ড ইন সেভারাল ইনসেক্ট সাচ অ্যাজ সিসি ফ্লাইস, কিডস অ্যান্ড ব্যাট ফ্লাইস, অ্যাজ adenotropic viviparity is a characteristic feature of the superfamily Hippoboscoidae. এখানে গেছে এটা অনেক ইনসেক্টের মধ্যে দেখা যায়, তবে ইনসেক্টের মধ্যে সিসি ফ্লাই, ক্যাটিস এবং ব্যাট ফ্লাইসের এই আমাদের অ্যাডিনোট্রপিক ভিভিপ্যারিটি দেখা যায়। এটা হচ্ছে আমাদের হিপোবসকয়েডি যে সুপার ফ্যামিলি, সেই সুপার ফ্যামিলির একটি বৈশিষ্ট্য। এখন চলে আসি, যখন আমাদের শুরু হবে তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই অ্যাডাল্ট প্রাণী দুইটা মেল ফিমেল যখন অ্যাডাল্ট হয় তারপরে তাদের মেটিং ঘটবে। মেটিংয়ের ক্ষেত্রে কী হচ্ছে, দ্য মেটিং অফ সিসি ফ্লাইস প্রবাবলি টেক্স প্লেস নিয়ার টু অর অন হোস্ট অ্যানিমেল। এই মেটিংটা হোস্ট অ্যানিমেল, এরা কী করে, এরা মানুষ এবং গবাদি পশু বা যেসব প্রাণীর রক্ত পান করে থাকে তার কাছাকাছি স্থানে তাদের মেটিংটা হয়ে থাকে। ফিমেলস আর মেটেড ইয়াং বিফোর or at about the time of their on the first blood meal. ফিমেল প্রাণীটা যখন জন্মগ্রহণ করে এবং প্রথম ব্লাড মিল গ্রহণ করার পরে বা কাছাকাছি সময় তারা প্রথম মেট করে থাকে। ফিমেল ইউজুয়ালি মেট only once in their lives, জীবনে একবারই মাত্র ফিমেলরা মেট করে থাকে, এটাও একটি এদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। A large ball of sperm is deposited in a spermatophore. মেটিংয়ের পরে দেখা যাচ্ছে মেলরা তাদের যে স্পার্মাটোফোরের মাধ্যমে একটা লার্জ বলের স্পার্মের মধ্যে তারা ফিমেলের দেহে সেটা স্পার্মাটোফোরটা কি? A spermatophore or sperm ampulla is a capsule or mass containing spermatozoa exerted by the male of various animal species
especially salamanders and arthropods, and transferred in entirety to the female's ovipore during reproduction. রিপ্রোডাকশনের সময় মেইলের যে স্পার্মগুলো সেটা একটা বল আকারে বা ক্যাপসুলের মতো করে সেটাকে হচ্ছে ফিমেলের ওভিপোরে নিষ্কান্ত হয়, যেই গঠনটা সেটাকে আমরা স্পার্মাটোফোর বলে থাকি, এবং এটা স্যালামান্ডার এবং আর্থ্রোপোডের এনিমেলে দেখা যায়। In the next few hours, sperm make their way up from the spermatophore into the spermatothecal duct and the spermatotheca. আমরা এই ছবিটা দেখি, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ গ্লসিনা। সেখানে আমরা যদি দেখি, এখানে ভালভা, এটা হচ্ছে ইউটেরাস, এই যে ডাক্টটা এটা হচ্ছে স্পার্মাটোথিক্যাল ডাক্ট এবং এটা হচ্ছে স্পার্মাটোথিকা। মেটিংয়ের পরে এই যে ভালভার ইউটেরাসের এখানে আমার স্পার্মাটোফোরটা নিষ্কান্ত হচ্ছে এবং এখান থেকে এই স্পার্মাটোথিক্যাল ডাক্টের মাধ্যমে সেটা গিয়ে স্পার্মাটোথিকাতে গিয়ে অবস্থান করে। কেন এখানে অবস্থান করে? কারণ ফিমেলরা তো জীবনে একবারই মেট করছে, কিন্তু বাকি যে সময়টা এখানে যেই স্পার্মগুলো সঞ্চিত থাকবে এখান থেকে ইউটেরাসে এসে এখান থেকে ওভারি থেকে ওভাম আসবে এবং এই স্পার্মাটোথিকা থেকে তোমার স্পার্ম এসে ফার্টিলাইজেশনটা হবে। স্পার্ম রিমেইন অ্যাক্টিভ ইন দ্য স্পার্মাথিকা ফর দ্য রেস্ট অফ দ্য ফিমেলস লাইফ। তো যেটা বললাম, এই যে স্পার্মাটোথিকাতেই সারা জীবনের জন্য বাকি যে সময় সেটাতে স্পার্মগুলা সঞ্চিত থাকে। এবার চলে আসো যেটা আছে এগ স্টেজ। আমরা যদিও এগ স্টেজটা বাইরে নিষ্কান্ত হয় না, দেহের ভিতরে এই ফর্মেশনগুলো হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য এগস is about 1.6 millimeter long in Glossina morsitans. Glossina morsitans এর এগটা 1.6 millimeter লম্বা। The egg is fertilized immediately it enters the uterus by sperm from the spermatheca coming into contact with and penetrate the anterior part of the egg. এগের anterior পার্টের মাধ্যমে ফার্টিলাইজেশনটা হয়ে থাকে। The fertilized egg remains lying in the uterus for about 4 days while the development of first instar larva takes place inside. এই ফার্টিলাইজেশন হওয়ার পরে ইউটেরাসের মধ্যে 4 দিন এটা অবস্থান করে এবং এই সময়ের মধ্যে ফার্স্ট ইনস্টার লার্ভা এই এগের মধ্যে পরিবর্তন হতে থাকে। এবার চলে আসি লার্ভাল স্টেজ। লার্ভাল স্টেজে কি হচ্ছে, ডিম থেকে যে অপত্যটা বের হচ্ছে সেটা হচ্ছে লার্ভা। এই গ্লসিনাল লার্ভাটা, দ্য লার্ভা ইন গ্লসিনা passes through several stages or instars as it grows. আমরা আগে দেখলাম যে ডিমের ভেতরে প্রথম ফার্স্ট ইনস্টার লার্ভাটা তৈরি হচ্ছে। এই গ্লসিনা যে এই লার্ভার স্টেজ সেটা কয়েকটা ইনস্টার বা স্টেজের মাধ্যমে পারে। এই ইনস্টার শব্দের অর্থ কি? আমরা যেহেতু এন্টোমোলজিতে আছি, ইনস্টার হলো a stage in the life of an arthropod such as an insect between two successive molts. দুটা মোল্টিংয়ের মাঝখানে, মানে কি হচ্ছে, আমরা জানি এই যে নন কোঅর্ডেস যেটা আর্থ্রোপোডের প্রাণী, তাদের কি হচ্ছে এন্ডো এক্সকেলিটন থাকে না, এক্সোস্কেলিটন, চারপাশে শক্ত যে এক্সকেলিটন, সেটা যখন একটা প্রাণী বড়ে তখন কি হচ্ছে ভেতরে নরম বাইরে শক্ত, ও তাহলে বড় হবে কি করে? সেজন্য নির্দিষ্ট সময় পর পর মোল্টিং বা ওদের খোলস পাল্টাতে হয়। এবং এই যে খোলস পাল্টানো, দুটা খোলস পাল্টানোর মধ্যবর্তী যে অবস্থাটা সেটাই হচ্ছে ইনস্টার। There are 3 larval instars in Glossina up to the time when the fully grown larvae are dropped by the female fly. The first, second and third instar. Female flyটা দেহের অভ্যন্তরে 3টা লার্ভাল স্টেজ, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই 3টা লার্ভাল স্টেজ ওরা অতিবাহিত করে। এই থার্ড ইনস্টার লার্ভাটাই ফিমেলটা লার্ভিপোজিট করে থাকে। The larva has a mouth at the anterior end and 2 posterior spiracle. লার্ভার সম্মুখ দিকে মুখ থাকে এবং পিছনের দিকে দুটা posterior spiracle থাকে। The
unusual feature of the life history of Glossina is that the larva spends particularly all its time and does all its feeding within the body of the female fly. লার্ভার জীবনে যে এই গ্লসিনার জীবন ইতিহাসের যে একটা ফিচার, ইউনিক ফিচার, সেটা হচ্ছে এই লার্ভাটা পুরোটা সময় ফিমেল দেহের বডির ভেতরে থাকে এবং যাদের খাদ্য গ্রহণটাও ফিমেল বডির ভেতর থেকেই করে থাকে। দ্য ফিমেল ক্যান বেয়ার 8 to 10 লার্ভে ইন হার লাইফ টাইম। ফিমেলটা একটা ফিমেল তার সারা জীবনে 8 থেকে 10টা লার্ভার জন্ম দিয়ে থাকে। তাহলে চলে আসো আমাদের যে লার্ভাল স্টেজ আমরা দেখেছিলাম 3টা, তার মধ্যে ফার্স্ট লার্ভাল স্টেজে কী হয় একটু দেখি। দিস ইজ দ্য স্টেট দ্যাট ইমার্জেস ফ্রম দ্য এগ। এই ফার্স্ট লার্ভাল স্টেজটা আমরা আগে দেখেছি, এগের ভিতরে ফার্স্ট লার্ভাল স্টেজটা গ্রো হতে থাকে, তারপরে এগ থেকে সেটা বেরিয়ে আসে। ইট ব্রেক্স আউট দ্য কোরিয়ন ইউজিং দ্য শার্প এগ টুথ। এটা কি হচ্ছে, ডিমের চারপাশে যেই কভারিংটা থাকে, দ্য এগ ইজ কভার্ড বাই থিন কোট দ্যাট ইজ কল্ড কোরিয়ন। এই কোরিয়নটাকে ভেঙে লার্ভাটা বাইরে বেরিয়ে আসে। দ্য ফার্স্ট ইনস্টার গ্রোজ to 1.8 millimeter in Glossina morsitas before changing the next stage by getting rid of its old skin. সেটা এত মোলটি নেক্সট যেটা ইনস্টারে যাওয়ার আগে এটা প্রায় 1.8 মিলিমিটার লম্বা হয়ে থাকে ইন গ্লসিনা মর্সিটাসে। দ্য ফার্স্ট ইনস্টার লাস্ট ফর অ্যাবাউট 1 day। এই যে ফার্স্ট ইনস্টার লার্ভাটা প্রায় একদিন থাকে। Second instar larva. This is the stage of rapid growth and development. First instar larvaতে আমরা দেখলাম শুধু মানে মোল্টিং হয়েছে। সেকেন্ড instar larvaতে তারা হচ্ছে দ্রুত বেড়ে যায়, ঠিক আছে, এবং অনেক চেঞ্জ দেখা যায়। To either side of the posterior spiracular swelling and between the spiracles is an area of small spine. Posterior সাইডে কি দেখেছিলাম, ওদের অ্যান্টেরিয়রতে মাউথ থাকে এবং পোস্টেরিয়র সাইডে দুটো স্পাইরাকল থাকে। স্পাইরাল দুটা কি হচ্ছে বৃদ্ধি পেতে থাকে এবং স্পাইরাকলের মাঝখানে একটি স্পাইনের মতো কাটার মতো অংশ দেখা যায়। দ্য সেকেন্ড ইনস্টার লার্ভা লাস্ট 2 days অ্যান্ড দ্য লার্ভা গ্রোজ টু এ লেন্থ অফ 4.5 millimeter ইন গ্লসিনা মর্সিটাস। এই লার্ভাল স্টেজটা 2 দিন স্থায়ী হয় এবং গ্লসিনা মর্সিটাসে 4.5 মিলিমিটার লম্বা হয়ে থাকে। এরপরে আসছে আমাদের তৃতীয় ইনস্টার লার্ভা। তৃতীয় ইনস্টার লার্ভাটাও আমাদের এটাও আমাদের যে র্যাপিড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দিস ইজ অলসো এ স্টেজ অফ র্যাপিড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। The fully grown larva has a pair of large black swelling at the posterior end. These are the polynuclear lobes. আমরা এই যে আমার তৃতীয় ইনস্টার লার্ভা, এই যে পিছনে শেষের দিকে কি দেখতে পাচ্ছি, এই যে দাঁড় দুটা লোবের মতো দেখা যাচ্ছে, এটাই আমার ছিল পোস্টেরিয়র স্পাইরাকলটা পরিবর্তিত হয়ে পলিনিউস্টিক লোব তৈরি করে, which carry many small holes through which the larvae breathe. এটার মাধ্যমেই লার্ভাটা ব্রিথ করে থাকে, শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। The polynuclear lobe are at first white become black later. এটা প্রথমে সাদা থাকে, পরে আস্তে আস্তে এটা কালো বর্ণ ধারণ করে। The rest of the larva is white in color. বাকি যে অংশটা বাকি সেই অংশটা এটা হচ্ছে সাদা। Most of the weight and the volume of third instar larva is due to the gut which contain large amount of unassimilated food. এটার আকার আকৃতিটা ওই মাছের গাটের যে খাবার যেগুলো আছে সেটার উপরে নির্ভর করে। The third instar lasts just over 2 days এবং এটা সাধারণত 2 দিন, এই থার্ড ইনস্টার লার্ভাটার ডিউরেশন হচ্ছে 2 দিন এবং গ্লসিনা মর্সিটাসে এটা 6 থেকে 7 মিলিমিটার লম্বা হয়ে। এবার আসো আমরা যে অংশটা দেখছি সেটা হচ্ছে ফিডিং বাই দ্য লার্ভা। Apart from the food already in the egg, all the food of the 3 larval instars comes from the milk gland of the female fly.
আমরা জানি যে এগের মধ্যে ভ্রূণের পুষ্টির জন্য, বর্ধনের জন্য কুসুমে পুষ্টি সঞ্চিত থাকে, কিন্তু এই ফিমেল মাছিতে যেহেতু 3টা স্টেজের লার্ভা, ইনস্টারের লার্ভা অতিবাহিত করে, সেজন্য ওদের আরও কিছু অ্যাডিশনাল খাবারের দরকার। সেই খাবারটা আসে মিল্ক গ্ল্যান্ড থেকে। মিল্ক গ্ল্যান্ডটা কি? দ্য ইউটেরাইন অর মিল্ক গ্ল্যান্ডস ইন সিসি ফ্লাইজ আর মডিফাইড ফিমেল অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। এটা হচ্ছে ফিমেল অ্যাক্সেসরি যে রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড, সেটাই রূপান্তরিত হয়ে মিল্ক গ্ল্যান্ডে পরিণত হয়, which elaborate and release the nutritive liquid of proteinaceous and lipoid nature for the maturing intrauterine larva. এটা লার্ভার বর্ধনের জন্য প্রোটিন এবং লিপিড জাতীয় খাদ্য বা পুষ্টি প্রদান করে থাকে। The milk secretes in this gland is poured out of the duct of the gland at the head end of the larva. আমরা এই ছবিটা একটু দেখি। এই যে একটা ফিমেল মাছি, তার ইউট্রাস, এটা অ্যাবডোমেনে দেখতে পাচ্ছি আমরা। এই যে হালকা ক্রিম রঙের যেটা, এটা কি? এই কালো পলিনিস্টিক লোভ দেখে বুঝতে পারছি এটা হচ্ছে লার্ভাটা, ঠিক আছে। এবং লার্ভাটার এই যে সাদা সাদা, এটা হচ্ছে ওভারি। এখানে এই যে এরকম ডাক্টগুলো যে চিকন চিকন লম্বা, এই ডাক্টগুলোই হচ্ছে আমার, এই যে এখানে ছবিটাকে আমরা বর্ধন করে দিয়েছি, এটাই হচ্ছে আমার মিল্ক গ্ল্যান্ড। এই মিল্ক গ্ল্যান্ডটা কি আছে? লার্ভার মুখের কাছে উন্মুক্ত হয়ে থাকে, কিন্তু এটা সরাসরি মুখে যায় না, কিন্তু লার্ভার মুখের কাছাকাছি উন্মুক্ত থাকে। এবং এখানের মধ্যেই দেখা যাচ্ছে এরপরে যে দ্য লার্ভা সাক আপ দিস সিক্রেশন অ্যান্ড passes it straight to the midgut. Here it is slowly digested and assimilated. এই মুখের এখান থেকে লার্ভাটা চারপাশ থেকে এই যে ফ্লুইডটা মিল্ক গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, সেটা লার্ভা গ্রহণ করে এবং সরাসরি তার মিডগাটে চলে যায় এবং সেখানেই পরিপাক হয় এবং পুষ্টি সাধিত হয়ে থাকে। এরপরে চলে আসে ব্রিদিং অফ লার্ভা। লার্ভা তাহলে ব্রিথটা কোথা থেকে হবে? হ্যাঁ, আমরা দেখেছি ওদের যে একটা পলিনিস্টিক লোব আছে, সেটার মাধ্যমে লার্ভার ব্রিথ করে থাকে। ফর ইটস এয়ার সাপ্লাই, দ্য লার্ভা ডিপেন্ডস অন দ্য এয়ার এন্টারিং দ্য ভালভা অফ দ্য ফিমেল অ্যান্ড দেন পাসিং ইনটু ইটস পোস্টেরিয়র স্পাইরাকেল অর পলিনিস্টিক লোব। ভালভার মাধ্যমে যে বাতাসটা ফিমেলের দেহে প্রবেশ করে, এবং সেটা কারণ পোস্টেরিয়র স্পাইরাকেল বা পলিস্টিক লোবের মাধ্যমে লার্ভা তার শ্বাসকার্য চালিয়ে থাকে। কোনো সময় লার্ভাতে দেখা যাচ্ছে যে লার্ভা হচ্ছে বা এগ হচ্ছে, সেটা অ্যাবর্শন হয়ে যায়। কেন হচ্ছে? Sometimes a larva fails to reach its full size and is expelled from the uterus before the usual time. This is called abortion. সে লার্ভাটা পরিপূর্ণ হবার আগেই বা পুরোপুরি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার আগে দেখা যাচ্ছে যে ইউটেরাস থেকে সেটা নিষ্ক্রান্ত হয়ে যায়। এই যে ঘটনা, সেটাকে আমরা অ্যাবর্শন বলে থাকি। অ্যাবর্শনটা কেন হয়ে থাকে? অ্যাবর্শন ক্যান বি কজড বাই দ্য মাদার ফ্লাই নট অবটেনিং সাফিসিয়েন্ট ফুড or when it comes into contact with insecticides. মাদার যদি পর্যাপ্ত পরিমাণ খাবার গ্রহণ না করে থাকে, কিংবা ওদের যদি কখনো কোনো ইনসেকটিসাইডের সংস্পর্শে আসে, তখন এই অ্যাবর্শনটা ঘটতে পারে। অ্যাবর্শনটা যে শুধু লার্ভাল স্টেজেই ঘটে তা না, এটা এগের সময়ও এই অ্যাবর্শনটা হতে পারে। দ্য এগ মে অলসো বি অ্যাবর্ট ফর দ্য সেম। এরপরে আমাদের চলে আসছে লার্ভি পজিশন। আমাদের ফিমেলের দেহের ভিতরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটার যে লার্ভাল ডেভেলপমেন্টটা ফিমেলের বডির ভিতরে চলে আসলো। আর লার্ভি পজিশনটা মানে কি? লার্ভি পজিশন মানে হচ্ছে বার্থ টু দ্য লার্ভা রাদার দ্যান ইস। এখানে হচ্ছে লার্ভাটা যে জন্মদান করে, তাই না? লার্ভাটা ফিমেলের বডি থেকে লার্ভাটা প্রকৃতিতে চলে আসবে। When the larva in the uterus is fully grown, the female Leucina fly searches for a suitable place to give birth to the larva. Larviposit, usually moist soil or sand in
shaded place, under bushes, fallen logs, large stones and buttress root. যখন লার্ভাটা পরিপূর্ণভাবে বড় হয়ে যায় গ্লসিনা মাছিটা, তখন কি হচ্ছে এই লার্ভিপোজিট করার জন্য একটা সুইটেবল প্লেস খুঁজে নেয়। এটা কোথায় হতে পারে? এরা সাধারণত একটু ছায়াঘেরা স্থান, ভেজা ভেজা মাটি কিংবা ভেজা বালু, যেগুলো কিংবা একটু শেডেড প্লেস, যেমন গাছের নিচে বা কোনো গুড়ির নিচে বা স্টোনের নিচে বা বড় বড় যে গাছের যে রুট থাকে সেই বড় বড় শিকড়ের নিচে তারা লার্ভিপোজিট করে থাকে। The female sissy fly settle down either on the ground or on the overhanging the object. এটা হচ্ছে সেটা মাটির সাথে গ্রাউন্ডের সাথে সে নিজেকে স্থির করে অথবা অবজেক্টের সাথে ঝুলে থাকে। The birthing process is started by massaging the abdomen with the leg. যখন এই প্রসেসটা শুরু হয়ে থাকে, বার্ডিং প্রসেসটা শুরু হয়ে থাকে, তখন ওর পিছনের হাইন্ড লেগ দিয়ে অ্যাবডোমেনের উপরে সে ঘষতে থাকে, ম্যাসেজ করতে থাকে, কারণ যে ম্যাসেজ করে তার যাতে লার্ভি পজিশনটা সহজ হয়। দ্য লার্ভা ইজ বর্ন টেইল ফার্স্ট with the hard black polynuclear lobes emerging from the vulva first, producing by a droplet of clear liquid. আমরা এই ছবিটা দেখি, এই যে ফিমেলটা সে কী করছে, লার্ভিপোজিট করছে। এখানে দেখো এর পিছনে অ্যানাসিড পরে লার্ভাটার এখানে ভালভা আছে, ভালভার এখানে প্রথমে একটা লিকুইডের ক্লিয়ার লিকুইড, একটা স্বচ্ছ তরল পদার্থের একটা ড্রপলেট দেখা যাচ্ছে। প্রথমে এই ভালভাটার এখান থেকে কী হচ্ছে, আমাদের লার্ভাটার পিছন দিকে কি থাকে, পলিনিস্টিক লোব আছে, পলিনিস্টিক লোবটা দিয়ে লার্ভাটা মাছি দেহ থেকে বাইরে বের হবে এবং সেটা প্রথমে একটা ক্লিয়ার লিকুইডের একটা ড্রপলেটটা বের হয়, তারপরে আস্তে আস্তে ভালভার মাধ্যমে এই যে পলিনিস্টিক লোবটা বের হয় এবং পরবর্তীতে সেই লার্ভাটা পুরোপুরি প্রকৃতিতে বেরিয়ে আসে। দ্য লার্ভা burrows into the ground and out of sight. লার্ভাটা যখন এই মাটিতে চলে আসবে তারপরে সে আস্তে আস্তে কী হচ্ছে, ক্রল করে। ঠিক আছে, যেহেতু এটাকে অ্যাপোডাস লার্ভা, এদের কোনো পা নাই, তখন কি হচ্ছে বডির পেরিস্টালসিক মুভমেন্ট, সংকোচন প্রসারণের মাধ্যমে সে মুভ করে মাটির নিচে চলে যায়, ফলে আর লার্ভাটাকে দেখা যায় না। এবং লার্ভা যখন লার্ভি পজিশন হয়ে যায় তারপরে দ্য ফিমেল ফ্লাইজ অ্যাওয়ে, লার্ভি পজিশন পরে মাছিটা উড়ে চলে যায়। দেয়ার ইজ নো ফিডিং বাই দ্য লার্ভি আফটার ইট ইজ ড্রপ বাই দ্য ফিমেল, এবং এরপরে লার্ভার ভিতরে আর কোনো লার্ভা খাদ্য গ্রহণ করে থাকে না। At 25 degrees Celsius, the female sissy fly is capable of producing a larva every 7 to 9 days. 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি ফিমেল কী করছে, 7 থেকে 9 দিনের মধ্যে, 9 দিন অন্তর অন্তর সে এই একটা লার্ভি পজিশন করতে পারে। এরপরে কোন স্টেজ আসবে, লার্ভাটা চলে আসলে লার্ভার পরে চলে আসবে পিউপা। উইদিন অ্যান আওয়ার অর টু দ্য লার্ভা বিকামস ব্যারেল শেপ, ডার্কেন অ্যান্ড কল্ড পিউপা। এখানে ছবিটা দেখে যে লার্ভাটা প্রকৃতিতে উন্মুক্ত হয়েছে, এখানে দেখো লার্ভাটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে লার্ভাটা ব্যারেল শেপের হয়ে যাচ্ছে এবং এটা যে রঙের পরিবর্তন, প্রথমে ছিল এটা ক্রিমি কালার, তারপরে আস্তে আস্তে ব্রাউনিশ হয়ে ডার্ক ব্রাউনিশ হয়ে আস্তে আস্তে এটা ব্ল্যাক কালারে পরে হয়ে যাচ্ছে এবং এই ঘটনাটাই হচ্ছে, এটা হচ্ছে পিউপা। দ্য পিউপা হ্যাভ পলিনিউস্টিক লোবস at the posterior end, the shape of which helps to distinguish the sissy pupa from the pupae of other flies. এই যে এটা পিউপার পশ্চাৎ দিকে যে পলিনিউস্টিক লোবস আছে, এটা অন্যান্য মাছির পিউপা থেকে এই পিউপাকে আলাদা করতে ব্যবহৃত হয়। দ্য পিউপা ইজ স্লাইটলি শর্টার দ্যান দ্য লার্ভে অ্যাজ ইট প্রোডিউস, লার্ভার থেকে এটা একটু আকারে ছোট হয়ে থাকে। দ্য হার্ড কেস অফ দ্য আউটসাইড ইজ কল্ড পিউপেরিয়াম, এটা যে চারপাশে যে হার্ড কেসিং সেটাকে আমরা পিউপেরিয়াম বলে থাকি। ইনসাইড দ্য পিউপা 2 মেইন প্রসেস টেকস প্লেস, এই পিউপার ভেতরে 2টা ঘটনা ঘটে থাকে। একটা হচ্ছে দ্য ফুড স্টিল রিমেইনিং ইন দ্য মিড গাট ইজ ডাইজেস্টেড অ্যান্ড অ্যাসিমিলেটেড, মিড গাটের ভিতরে যে
যতটুকু খাবার সঞ্চিত ছিল সেটা পরিপাক হয়ে যাচ্ছে এবং সারা দেহে ছড়িয়ে পড়ছে পুষ্টিটা। অ্যান্ড দ্য অর্গানস অফ দ্য অ্যাডাল্ট ফ্লাই বিগিনস টু ফর্ম। এবং এই যে একটা পিউপা থেকে কি হচ্ছে, এটা মাছের চেহারাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে ধীরে ধীরে যে মেটামরফোসিসটা হবে, পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রাণীটা গঠন শুরু হবে। The pupal stage usually lasts about 4 to 5 weeks according to the temperature. তাপমাত্রার উপর নির্ভর করে 4 থেকে 5 সপ্তাহ এই পিউপাল স্টেজের ডিউরেশন হয়ে থাকে। হায়ার টেম্পারেচার শর্টেন দ্য পিউপাল পিরিয়ড। যদি উচ্চ তাপমাত্রা হয় তাহলে পিউপাল পিরিয়ডটা ছোট হয়ে থাকে। লোয়ার টেম্পারেচার লেন্থেন দ্য পিউপাল পিরিয়ড মোর দ্যান 50 days in some climate। অনেক সময় 50 দিনও হতে পারে। এবং টু হাই or টু লো এ টেম্পারেচার উইল কজেস দ্য ডেথ অফ পিউপা। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত উচ্চ তাপমাত্রা পিউপার মৃত্যু ঘটাতে পারে। At the end of this period, the adult fly is ready to emerge. এটার পরে যে স্টেজটা চলে আসবে সেখান থেকে অ্যাডাল্ট ফ্লাইটা বাইরে বের হয়ে আসবে। অ্যাডাল্ট ফ্লাইয়ের পড়তে গেলে আমরা দেখতে পারবো প্রথমে এটাতে ইক্লোশন মানে কি? The emergence of an adult insect from a puparium or a larvae or nymph from an egg is called eclosion। মানে অ্যাডাল্ট ফ্লাইটা পিউপা থেকে বা লার্ভা থেকে বা নিম্ফ থেকে যখন বের হয়ে আসবে, এগ থেকে বের হয়ে আসে, তখন যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটার নামকে আমরা বলছি ইক্লোশন। When ready to emerge, the young adult fly expand its cilium to burst open the end of the puparium। এখানে যখন এটা পিউপারিয়ামের ভেতরে অ্যাডাল্ট ফ্লাইটা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন কি হচ্ছে, তখন এই যে পিউপারিয়ামের থেকে বের হয়ে আসে। কিভাবে বের হয়ে আসে? এই যে টিলিয়াম, আমরা গত ক্লাসে পড়েছিলাম, টিলিয়ামটা কি? এ ব্লাডার লাইক স্পাউচ অন দ্য হেড অফ Sizoraphon flies that by expanding enable the fly to emerge from its puparium। পিউপারিয়ামের এই যে টিলিয়ামটা হচ্ছে, এটা আমার ফ্লাই, এটা সামনে একটা বেলুন লাইক একটা পাউচের মতো অংশ, এটার মাধ্যমে এটা ফুলে যায় এবং পিউপারিয়ামের উপরে ধাক্কা দিয়ে, যার ফলে পিউপারিয়ামটা ভেঙে যায় এবং পূর্ণাঙ্গ প্রাণীটা বাইরে বেরিয়ে আসে। The body works it the way out the whole somate and also get through the surrounding soil by using cilium. This event takes place very quickly from the moment the puparium starts stretching to the fly scuttle away from the empty shell is at most 5 seconds and is often over a lot quicker। এই যে ঘটনাটা পিউপারিয়াম থেকে যে বেরিয়ে আসা, এটা খুবই দ্রুত সময় হয়ে থাকে, 5 সেকেন্ডের বা তার থেকে কম সময়ের মধ্যে এটা হয়ে থাকে। At this stage the body is soft, the wings are small and cramped. After a few urinates the wing begins to expand to reach its proper size। এই যে একটা নিউলি ইমার্জ সিসি ফ্লাই, এটা যখন এটা একটু মাকড়সার মতো দেখতে হয়, তাই না? এটা যখন কি হচ্ছে, উইংগুলো কুচকানো থাকে, বডিটা খুব শক্ত থাকে, কিছু সময় পরে এটা প্রপার সাইজে চলে যায়। যেমন আমরা 10 মিনিট পরে এই যে দেখো, এটা স্বাভাবিক সাইজে চলে এসেছে। The adults male sissy fly may live 2 to 3 weeks while female can live 1 to 4 months। এই সিসি ফ্লাইয়ের মেলটা 2 থেকে 3 সপ্তাহ বেঁচে থাকে এবং ফিমেলটা 1 থেকে 4 মাস পর্যন্ত বেঁচে থাকে। তাহলে চলে আসো আমাদের এই যে সিসি, আমরা পুরো লাইফ সাইকেলটা দেখলাম। প্রথমে কি ছিল? প্রথমে আমরা যে অ্যাডাল্ট বা ইমাগো যদি দেখে থাকি, এরা কি করছে, এরা প্রথমে কি ঘটবে, এদের ভিতরে মেটিং ঘটবে। মেটিংয়ের ফলে কি হবে? মেটিংয়ের ফলে এখানে ফার্টিলাইজেশন ঘটবে। ফার্টিলাইজেশনের ফলে কি হবে, যে জাইগোট ফর্ম করবে, জাইগোট থেকে এগের ভিতরে কি হচ্ছে, আমাদের লার্ভাটা ফর্ম করছে। এখানে এই আমরা জানি যে আমাদের সিসি ফ্লাইয়ের দেহের ফিমেলের বডির ভিতরেই লার্ভাটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইনস্টার লার্ভাটাও এই ফিমেলের বডিতেই বৃদ্ধি লাভ করে এবং তারপরে সে
লার্ভি পজিশন ঘটে থাকে, এটাতে বিভিন্ন লার্ভি পজিশন ঘটছে। তারপরে কি হচ্ছে, থার্ড ইনস্টার লার্ভাটা যখন প্রকৃতিতে চলে আসছে, সেটা কিছুক্ষণ স্ক্রল করার পরে পেরিস্টালসিসের মুভমেন্টের মাধ্যমে স্ক্রল করে এবং মাটির নিচে চলে যায়। পরবর্তী যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে পিপাল স্টেজে চলে যাচ্ছে। পিপাল স্টেজ থেকে সে কী হচ্ছে, পিপা থেকে তার কী হচ্ছে, টিলিয়ামের মাধ্যমে পিপোরিয়ামটা ভেঙে সে চলে আসছে কোথায়, এই যে হ্যাচিং অফ ইমাগো, এখান থেকে পিপোরিয়াম থেকে ভেঙে ইমাগোটা চলে আসতেছে এবং সেই ইমাগোটা পরিবেশে চলে আসছে এবং পরিবেশে সেটা আবার মেটিং করছে, আবার সেটাকে যে ডেভেলপমেন্টের প্রসেসগুলো হচ্ছে, এই যে টোটাল ঘটনা, সেটাকে আমরা লাইফ হিস্ট্রি অফ সিসি ফ্লাই বলে থাকি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা আশা করি সিসি ফ্লাইয়ের জীবন ইতিহাস সম্পর্কে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা হয়েছে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে প্রশ্নটা জানাবে, আমি তোমাদের সেগুলো সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।